আসসালামু আলাইকুম। আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানে মৌল প্রত্যয়। চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করা যায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। বিসমিল্লাহ। সমাজের ধারণা, বৈশিষ্ট্য ও কার্যাবলী। সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় অধ্যায়ের ভিতর এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকইভার ও পেজ এর ভাষায় সমাজ হলো বিভিন্ন প্রথা ও পদ্ধতি, কীর্তি ও পারস্পরিক সম্পর্ক, গোষ্ঠী ও শ্রেণীসমূহ এবং মানুষের আচরণ ও স্বাধীনতা নিয়ন্ত্রণের একটি ব্যাখ্যা। আবারও বলি, সমাজ কি? সমাজ হলো বিভিন্ন প্রথা, পদ্ধতি, কৃতিত্ব, পরস্পরের সম্পর্ক, সাহায্য, গোষ্ঠী, শ্রেণীসমূহ, মানুষের আচরণ, স্বাধীনতা নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা। ওকে, বিশেষ করে যা জটিল এবং সদা পরিবর্তনশীল। সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য কেবল হবে তা নির্ভর করে উৎপত্তির উপর। ম্যাকইভার দ্য এলিমেন্ট অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থে সমাজের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এগুলো হলো সমগোষ্ঠীয়ন্ত বিভিন্নতা, পারস্পরিক নির্ভরশীলতা এবং সহযোগিতা। সমাজের বৈশিষ্ট্যের ভেতর তার কার্যাবলী নিহিত থাকে। উদাহরণসমূহ বলা যায়, সমাজ কতকগুলো বৃহৎ গোষ্ঠী সামূহিক যার মাধ্যমে সমাজ মানুষের মৌলিক সামাজিক চাহিদার পরিপূরক ঘটতে সাহায্য করে। আবার চাহিদা পূরণের লক্ষ্যে সামাজিক সদস্যরা সমাজের মধ্যে একাধিক সংঘ ও প্রতিষ্ঠান গড়ে তোলে। সমাজ বিবর্তনের ধারা বর্ণনা ও বিভিন্ন সামাজিক তুলনা। সমাজবিজ্ঞানের অভিন্ন ধারা অনুসারে রাশিয়ান সমাজবিজ্ঞানী কোভালেস্টিক এর মতে মানব সমাজ বিভিন্ন স্তর অতিক্রম করে সর্বশেষ গণতান্ত্রিক স্তরে এসে পৌঁছায়। তার মতে সমাজের আদিম সমাজ হলো মাতৃপ্রধান সমাজ, তারপর ধীরে ধীরে তা পিতৃপ্রধান সমাজে পরিণত হয়। পিতৃপ্রধান আদিম সমাজে কালক্রমে সমন্ত সমাজে রূপান্তরিত হয়। সমন্ত সমাজ ভেঙে যাওয়ার পর সাম্য ও স্বাধীনতার মূল মন্ত্রের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। আবার সমাজ বিবর্তনের রৈখিক ধারা অনুযায়ী সামাজিক পরিবর্তন একটি রেখা তথা সোজা পথে অনুসরণ করে চলে। এই ধারা অনুসারে সমাজ পরিবর্তনকে ইতিহাসের ধারা বাস্তবধারী সমাজতান্ত্রিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এই ধারা বিষয়টিকের মধ্যে আগস্টকো ও হারবার্ট স্পেন্সার ও কার্ল মার্কস প্রভৃতি এর নামে উল্লেখযোগ্য। অন্যদিকে চক্রকাল ধারার অনুসারীরা মনে করেন বিবর্তন ক্রমকালে ঘটে থাকে বিভিন্ন স্থানে হতে শুরু করে কতগুলো স্তর ও ধাপ অতিক্রম করে চমকে পৌঁছবার পর তা ধাতিত হয় এবং ফিরে আসে পরবর্তী অবস্থায়। সমাজ ও সভ্যতা এই ধারা অনুযায়ী কার্যকালে ঘুরতে থাকে এবং সমাজবিজ্ঞানে হারবার্ট স্পেন্সার সামাজিক বিভিন্ন অভ্যন্তরীণ রীতিনীতির উপর নির্ভর করে তিনি সমাজকে দুই ভাগে বিভক্ত করেছে, যথা যুদ্ধভিত্তিক সমাজ ও শিল্প সমাজ। যুদ্ধভিত্তিক সমাজ ক্ষমতা সংরক্ষণ, প্রবর্ধনা ও আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক ক্রিয়া পরিচালনা করে এবং পক্ষান্তরে শিল্প সমাজ শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক ক্রিয়া পরিচালনা করে। এবং আধুনিক সমাজবিজ্ঞান সমাজকে দুই ভাগে ভাগ করেছে, যথা কৃষি শিল্প সমাজ। এই দুইটি সমাজের তুলনায় বলা যায় কৃষিভিত্তিক অর্থনীতি। অন্যদিকে শিল্প সামাজিক ভিত্তি শিল্প কারখানা সমূহ কৃষি সমাজে
সীমিত আকারে বাণিজ্য প্রচলিত। পক্ষান্তরে শিল্প সমাজের অবাধ ও মুক্ত বাণিজ্য প্রচলিত। কৃষি প্রধান, অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন, অপরপক্ষে শিল্প সত্তার দ্রুত গতিসম্পন্ন। সর্বোপরি কৃষি সমাজের কর্মসারে সীমিত ও বিভিন্ন, কিন্তু শিল্প সমাজে কার্যকর, ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ। এরপর আমরা দেখব সংস্কৃতি ও সভ্যতার ধারণা। সংস্কৃতি ও সভ্যতার পরস্পরের সম্পর্ক। সংস্কৃতি ইংরেজি প্রতিশব্দ হলো কালচার। শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কোলিয়ার থেকে, যার অর্থ কর্ষণ ও চাষ করা। সংস্কৃতি হলো মানুষের সার্বিক জীবন প্রণালী। প্রখ্যাত ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী ইবি টেইলর এর মতে সংস্কৃতি হচ্ছে একটি জটিল ব্যবস্থা যার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজতন্ত্র, মানুষের জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, ধ্যান প্রভৃতি, বিশ্বাস, শিল্প, আইন, আদালত, নীতি, কথা, আচরণ, ব্যবহার, অভ্যাস, মূল্যবোধ প্রভৃতি, যা সমাজতন্ত্র মানুষ বংশক্রমে অর্জন করে থাকে। সিভিলাইজেশন শব্দটি ল্যাটিন শব্দ সিভিস থেকে এসেছে, যার অর্থ নাগরিক। বর্ষপতিগত অর্থ বিশ্লেষণ করলে সভ্যতা বলতে মানব সংস্কৃতি একটি উন্নতি পর্যায়ক্রমে বোঝায়, যা প্রভৃতি রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটে। অর্থাৎ সভ্যতা একটি নগরকেন্দ্রিক বিশেষ, সাধারণত অর্থে ব্যক্তিগত সংস্কৃতির চরম ও চূড়ান্ত বিকাশ সভ্যতা। উদাহরণের ভিত্তিতে সংস্কৃতি দুই ভাগে বিভক্ত করা যায়, যথা ব্যক্তিগত সংস্কৃতি ও বাস্তবগত সংস্কৃতি। মানুষের জীবনের যথা দৃশ্যমান যা কিছু তৈরি ও ব্যবহারের জন্য ব্যক্তিগত সংস্কৃতি, যেমন রাস্তাঘাট, ঘরবাড়ি, চেয়ার টেবিল, খাতা কলম, পোশাক পরিচ্ছন্ন ইত্যাদি বাস্তবগত সংস্কৃতি অন্তর্ভুক্ত। অপরপক্ষে সাংস্কৃতিক যে অংশ অদৃশ্য তথা উপলক্ষিত উপর নির্ভর করে, তাই অন্তর্বাস্তবগত সংস্কৃতি। মানুষের চিন্তাভাবনা, শিল্পসমূহ, দর্শন, ধর্ম, রাজনৈতিক আদর্শ, জ্ঞান, মূল্যবোধ, নীতিবোধ প্রভৃতি হচ্ছে অবাস্তবগত সংস্কৃতি। সংস্কৃতি সভ্যতার পারস্পরিক সম্পর্ক বর্ণনা বলতে সংস্কৃতির উদাহরণ যেমন সভ্যতার উপাদান দ্বারা প্রভাবিত, তেমনি সভ্যতার উপাদান সংস্কৃতি বিভিন্ন উপকরণের দ্বারা অনেকভাবে প্রভাবিত। জার্মান দার্শনিক কান্ট এর মতানুসারে সংস্কৃতি হলো মানুষের অভ্যন্তরীণ বিষয়। পক্ষান্তরে সভ্যতা মানুষের বাহ্যিক আচরণের সাথে সম্পর্কযুক্ত। পি গিজবারের মতে সংস্কৃতি হলো অন্তর্বাসীয়, এর থেকেও মূলত বিভিন্ন সভ্যতা হলো বাহ্যিক ও যান্ত্রিক ও সহযোগিতামূলক। কোনো জাতি সভ্যতার উপাদান সরাসরি গ্রহণ করতে না পেরে বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে তা হয়ে থাকে। দল বা গোষ্ঠীর ধারণা ও শ্রেণী বিভাগ। সাধারণত দল ও গোষ্ঠী বলতে দুই বা ততোধিক ব্যক্তি ও সমাবেষ্টকে বোঝায়, যা কোনো লক্ষ্য অর্জনে পারস্পরিক মিলনের ভিত্তিতে সামাজিক ও মনস্তাত্ত্বিক সচেতনতা ও সম্পর্কে সৃষ্টি করে। সম্পর্ক সংগঠন ও আবেগীয় মাত্রার উপর ভিত্তি করে আমেরিকান সমাজবিজ্ঞানী চার্লস এইচ কুলি দলকে দুই ভাগে ভাগ করেছে, যথা প্রাথমিক মূল্যকথা ও মাধ্যমিক গৌণ দল। দলের সদস্যদের সমন্বয় মাত্রা ও সংগঠিত সচেতনতার স্তর অনুযায়ী সমাজবিজ্ঞানী পি গিজবার দলকে 4 শ্রেণীতে বিভক্ত করেছে, যথা অতিষ্ঠ দল ও স্বল্পকাল স্থায়ী দল, দীর্ঘকাল স্থায়ী দল ও চিরস্থায়ী দল। আমেরিকান সমাজবিজ্ঞানী জি সমনার নিজ দলের প্রতি অনুগত ও আন্তরিক এবং দল বহিষ্কৃতার অন্যের প্রতি ঘৃণা, ভয় ও বিবৃতি মনোভাবের পার্থক্য অনুসারে দলকে দুই ভাগে ভাগ করেছে, যথা
প্রত্যক্ষ ও অন্তদল ও পরোক্ষ বাহিদল। ব্রিটিশ সমাজবিজ্ঞানী ডেভিড মিলার সদস্যদের পদমর্যাদা, সম্মতা ও বিভিন্নভাবে প্রেক্ষিত ও সামাজিক দলকে দুই ভাগে বিভক্ত করেছে, যথা অন্তঃফলীয় দল ও উলম্ব দল। সমাজবিজ্ঞানের প্রাক ও বাজেট স্থানের ওপর ভিত্তি করে দলকে উপভাগে বিভক্ত করে, যথা স্থল ভিত্তিক দল ও আঞ্চলিক দল। আমেরিকান সমাজ মনোবিজ্ঞানের চার্লস ও এলডন প্রভৃতি ভিত্তিকে দলকে দুই ভাগে বিভক্ত করেন, যথা ঐচ্ছিক দল ও অনৈচ্ছিক দল। সংঘ প্রভৃতি প্রতিষ্ঠানের ধারণা ও পারস্পরিক সম্পর্ক। মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টা সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে, তখন সংগত গড়ে ওঠে। উদাহরণ হিসেবে স্কুল, কলেজ, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, শ্রমিক সংগঠন ইত্যাদি কথা বলা যায়। যখন কোনো গোষ্ঠীর সদস্যরা এমনভাবে একত্রে বসবাস করে তারা কতিপয় বিভিন্ন স্বার্থের অনুশীলন না হয়ে বরং একটি সাধারণ জীবনযাপনের অংশীদার হয়, তখন তার সমন্বয়ে বিভিন্ন অভিহিত করা হয়। সমাজবদ্ধ জীবনযাপন করতে গিয়ে মানুষ যে সমস্ত স্থায়ী সংঘ ও সংগঠন তৈরি করে তা কতকগুলো কার্যসমূহ, উপাধি ও নিয়মবিধি মেনে চলার মাধ্যমে স্থায়ী রূপ লাভ করে, সেগুলো প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হয়। যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলে সংবিধান ও পরিবারের প্রতিষ্ঠান হলো বিবাহ। সাম্প্রদায়িক ও সংগঠনের মধ্যকার সম্পর্ক বা ব্যাখ্যা বলা যায় যে মানুষের জন্মসূচি সম্পন্ন সদস্য অন্যদিকে সংঘের সদস্য ঐচ্ছিকভাবে একত্রিত হয়। সেদিন থেকে সাম্প্রদায়িক সমস্যা হওয়া বাধ্যতামূলক। সাম্প্রদায়িক অন্তর্বার্ষিকীয় উপাদান হলো নির্দিষ্ট অঞ্চল। সংঘ গড়ে ওঠার পেছনে নির্দিষ্ট অঞ্চলের জরুরি নয়। সাম্প্রদায়িক পরিধি সংগঠনের তুলনায় ব্যাপক। সাম্প্রদায় গড়ে ওঠার জন্য সমাজচেতনার ভিত্তিতে সর্বপুষ্টভাবে, অন্যদিকে সংঘ গড়ে ওঠে ভিন্নমুখী ও চেতনার ভিত্তিতে। সম্প্রদায়ের কোনো আইনগত দিক থাকে না, পক্ষান্তরে সংঘের আইনগত বিধিবিধান থাকা সম্ভব। পক্ষান্তরের ক্ষেত্রে সম্প্রদায়ের মানসিক আশঙ্কাও সংগঠনের ক্ষেত্রে একটি অপরিহার্য নয়। এরপর আমরা দেখব প্রথা, লোকাচার, লোকনীতি, ধারণা ও পরস্পরের সম্পর্ক। যেসব অনুশাসন ব্যক্তি আচরণ ব্যবহার নিয়ন্ত্রণ করে তাই হলো প্রথা। লোকাচার সমাজতন্ত্র, মানুষের স্বীকৃতি ব্যবহার প্রণালী। সামাজিক প্রচলিত সাধারণ প্রথা, শিল্পাচার, অবাধ ও কায়দা তথা সামাজিক ব্যবহারের বিধি ও অন্তর্ভুক্ত। যেসব লোকাচার সামাজিক কল্যাণের জন্য প্রয়োজন এবং যেসব পালিত হয় তা সামাজিক বিস্তারের জন্য বিবর্ত হয়, সেগুলি হলো অবশ্য প্রণালীর লোকাচার বলে। লোকাচার ও লোকনীতি বিভিন্ন দুইটি একত্রে উচ্চারিত ও সামাজিক শাস্তি পেতে থাকে। অমান্য করলে আবশ্যক শাস্তি ভোগ করতে হবে। লোকাচার হলো বিধির বিধি, ব্যবহারিক বিধি, তা লোকনীতি ব্যবহার নিয়ন্ত্রণ। লোকাচারগুলো অপেক্ষাকৃত অস্থায়ী প্রকৃতির, লোকনীতিগুলো অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির। লোকরীতির তুলনায় লোকাচারগুলো অধিক ব্যাপক ও সাধারণ প্রকৃতির। এরপর আমরা দেখব সমাজ কাঠামো, ধারণা ও বৈশিষ্ট্য। সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সমাজ কাঠামো বলতে সমাজের ক্রিয়াশীল পূর্বশক্ত সমূহের ঘিরে সৃষ্টি প্রধান প্রধান প্রতিষ্ঠা ও গোত্র যৌগিক সম্পর্ক ও ভূমিকার বোঝাতে যেতে পারে। সমাজবিজ্ঞানী টি.বি. বটমোর মনে করেন, সকল প্রধান
প্রতিষ্ঠান ও গোষ্ঠীর সমন্বয়ে সমাজবিজ্ঞান গড়ে উঠেছে। তিনি সমাজের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যা উৎপাদন ও বন্টন প্রভৃতি নির্দেশ করা, পরিবার ও শিক্ষাসম বা ধারণার সমাজবিজ্ঞানের ব্যবস্থা কর্তৃক ও ক্ষমতার বন্টন ব্যবস্থা ও সামাজিক প্রথা ও রীতিনীতি। সামাজিক স্তরবিন্যাস, ধারণা ও বৈশিষ্ট্য। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্যে সামাজিক ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী, অন্যান্য কর্তব্য বৈশিষ্ট্যের প্রেক্ষান্তরে বিভিন্ন স্তরের বিন্যাস করা হয়। সামাজিক স্তরবিন্যাস বৈশিষ্ট্য ব্যাখ্যায় বলা যায়, সামাজিক স্তরবিন্যাস সামাজিক ব্যবস্থা প্রাথমিক নয়, প্রকৃতিত নয়, সমাজের বিস্তার লক্ষ্য করা যায় যেটি এ ধরনের সমাজভেদ বিভিন্ন হয়ে থাকে। সমাজবিন্যাস একটি সর্বজনীন ঘটনা। সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক মান রীতির নিয়ন্ত্রক। এরপর আমরা দেখব সামাজিক গতিশীলতা, ধারণা ও ধরন ও কারণ। এক স্তর থেকে অন্য স্তরে ব্যক্তির সামাজিক মর্যাদা ও অবস্থানের পরিবর্তন হলো সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা প্রধানত দুই ধরনের হতে পারে, যেমন উলম্ব এবং অনুভূতির। উলম্ব গতিশীলতা হলো এক ধরনের গতিশীলতা সেখানে ব্যক্তির মর্যাদা পরিপাকের ঊর্ধ্ব ও নিম্নমুখী হয়ে থাকে। অপরদিকে অনুভূতির গতিশীলতা হলো এক ধরনের গতিশীলতা সেখানে ব্যক্তি জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, কিন্তু সামাজিক অবস্থা বা মর্যাদা কোনো পরিবর্তন হয় না। সামাজিক গতিশীলতার কারণে বিভিন্ন জীবনযাত্রার ধারণ, কাজের সামর্থ্য, শ্রমবিজ্ঞানের মাত্রা, সামাজিক পরিবর্তনের হার ইত্যাদিকে উল্লেখ করা যায়। এরপর আমরা দেখব সামাজিক নিয়ন্ত্রণের ধারণা। সমাজবিজ্ঞানী ম্যাকইভার ও প্রেস সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সামাজিক নিয়ন্ত্রণ বলতে এমন একটি প্রথাকে বোঝায় যার মধ্যে সামাজিক শৃঙ্খলা ব্যবস্থা সমগ্রপূর্ণ থাকে এবং নিজেকে বজায় রাখে এবং সামগ্রিকভাবে এটি পরিবর্তনশীল ভারসাম্য রক্ষা করতে চলতে পারে। সামাজিক নিয়ন্ত্রণের বহনসমূহ। সামাজিক নিয়ন্ত্রণের বহনসমূহ দুই প্রকার, যথা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক। সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বহনগুলোর মধ্যে রয়েছে পরিবার, শিক্ষা, ধর্ম, বিবাহ, লোকাচার, রীতিনীতি, আচার আচরণ, শিল্পকলা, সাহিত্য, ব্যক্তিত্ব, প্রচার ও বিজ্ঞাপন, জনমত, স্লোগান, পরিণীত কাহিনী, রাষ্ট্র ও আইন ইত্যাদি। এরপর আমরা দেখে নেব এক নজরে সমাজের যত তথ্য রয়েছে সব কিছুর ধারণা। প্রথমে আমরা দেখি সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলীর মধ্যে কী কী পড়ে। সমাজ একটি সামাজিক সম্পর্কের ব্যবস্থা, সমাজ সর্বব্যাপক, সমাজ সর্বজনীন, সমাজ সদা পরিবর্তনশীল, কার্যকর দিক ও সমাজ কতগুলো গোষ্ঠী সম্পন্ন, সমাজের সদস্যরা পরস্পরের উপর নির্ভরশীল, প্রতিটি সমাজের একটি সাধারণ জীবন প্রণয় তথা সংস্কৃতি বিদ্যমান, প্রয়োজনের পূরণের উদ্দেশ্যে সমাজের সদস্য সমাজের মধ্যে একাধিক সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তোলে। এরপর আমরা দেখব সামাজিক গতিশীলতার কারণ কি কি। জীবনধারা পরিবর্তন, উচ্চ স্তরের কাজ ও সম্প্রদায়ের সামর্থ্য, জীবনযাপন নীতি, শ্রম বিভাগের মাত্রা, সামাজিক পরিবর্তনের হার, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই ছয়টি হলো সমাজ গতিশীলতার কারণ। এরপর আমরা দেখব সামাজিক নিয়ন্ত্রণের বহনসমূহ। রাষ্ট্র আইন, স্লোগান, প্রচার ও বিজ্ঞান, শিল্পকলা ও লালিত করা, লোকাচার ও লোকনীতি, শিক্ষা, পরিবার। এরপর আবার এই শিল্পকলা ও লালিত কলার ভিতর রয়েছে হলো ব্যক্তিত্ব, অনুষ্ঠান এবং জাতীয়তা ও ধর্ম, পরিণতি কাহিনী ও বিবাহ।
এরপর আমরা দেখব সমাজ কাঠামো উপাদান, সামাজিক প্রথা প্রতিষ্ঠান, আদর্শ ও মূল্যবোধ, সামাজিক প্রাণী, স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান। প্রথার বৈশিষ্ট্যাবলীর ভিতর রয়েছে প্রথা সামাজিক, প্রথা মূল্যবোধ ভিত্তি, প্রথা সমাজ ও সমাজে বিদ্যমান, প্রথা এক অর্থ সামাজিক অনুশীলন, সমাজ বিবর্তন ধারা, অভিন্ন ধারা, রৈখিক ধারা ও চিগ্রকার ধারা। এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক শ্রেণী বিভাগ, অর্থনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান, বিবাহ ও গৃহস্থালী প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, নৈতিক প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, যোগাযোগকারী প্রতিষ্ঠান, নান্দনিক ও অতি ব্যক্তিত্বমূলক প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান, অবসর বিনিময়মূলক প্রতিষ্ঠান। এগুলো হলো প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ। এই ছিল সমাজবিজ্ঞান মৌল প্রত্যয় অধ্যায় শেষ। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং সবসময় পাশে থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আরও ভালো ভালো যেন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।